প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এনটিভি পর্দায় এই মুহূর্তে চোখ রেখেছেন সবাই সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন রূপকথার রাতে। সাথে আছি পুরোনো আমি রুহানি সালসাবির লাবণ্য। রূপকথার রাতে শুক্রবার হলেই ছুটির রাত এলেই আমি চলে আসি, আর আমার সঙ্গে থাকেন অতিথিরা। তো চলুন পরিচয় করে দিই আজকে কোন অতিথিরা আমার সঙ্গে আছেন এবং কাদের সাথে আমরা আগামী সময়টা কাটাবো। আমাদের সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী মডেল রুকাইয়া জাহান চমক। Hello. Welcome to রূপকথার রাত. Thank you so much. Thanks for inviting me here. And thanks for coming. আরও একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যার গানে আমরা খুঁজে পাই সংগ্রামের কথা, ব্যর্থতার কথা, স্বপ্নের কথা। তিনি গান লিখেন, সুর করেন, একসাথে সেই গান কণ্ঠেও ধারণ করেন প্রিয় শিল্পী আসিফ আলতাফ। ওয়েলকাম টু রূপকথার রাত। জি, ভালো। অনেক অনেক ধন্যবাদ এনটিভিকে, আপনাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করবার জন্য। দুজন শিল্পীকে আজকে আমরা একসাথে আমন্ত্রণ জানিয়েছি কারণ দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। সাম্প্রতিক ইস্যু নিয়ে যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে আমরা দেখলাম যে দুজনের স্টেটমেন্ট একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। রাজপথেও দুজনকে আমরা সংগ্রামী ভূমিকায় দেখেছি। আপনার ব্যাপারটা অনেক আগে থেকেই ছিল, এই ভূমিকাতেই আপনাকে আমরা চিনতাম। চমককে নিয়ে যদি বলতে হয় যে একটা নতুন চমককে দেখা গেল, চমক আবারও চমক দিল। থাকে না যে আমরা কোনো মানুষকে একটা মাইন্ডসেট করে নিই যে তিনি বোধহয় এমনই। চমকের যে ইমপ্রেশন ছিল, চমককে যেভাবে সবাই চিনতো, নতুন একটা চমক আমাদের কাছে ধরা দিল, সংগ্রামী চমক। না, বেসিক্যালি 2018 সালে যখন কোটা আন্দোলন হয় বা সড়ক আন্দোলন হয়, সেগুলোতেও কিন্তু আমি সরব ছিলাম, কিন্তু তখন ওই চমককে কেউই চিনতো না। তখন আই ওয়াজ নোবডি। আমার কাজে শুরু করি হয়তো এই 3 বছর ম্যাক্স। তো 3 বছর আগের চমক যখন সাধারণ চমক ছিল, তখন তার ভয়েসটা অনেক মানুষের কাছে পৌঁছাতো না। এই চমকের ভয়েসটা অনেকের কাছে পৌঁছায়, এটাই পার্থক্য। সাম্প্রতিক আরও একটি ইস্যু, সেটা হলো বন্যা। এই বন্যায় আসলে মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষের প্রাণ গিয়েছে, যেটা নিয়ে আমরা সবাই ভীষণভাবে ব্যথিত। আপনি বন্যা নিয়ে একটি গান করেছেন, আমি দেখলাম। আমি শুরুতেই স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় শহীদদেরকে, এবং যারা এই নিকৃষ্ট স্বৈরাচার সরকারকে হঠাৎ গিয়ে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এখনও যারা কাতরাচ্ছেন, এবং যারা এই সমস্ত আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, সেই সমস্ত মানুষদেরকে আমি প্রথমে স্যালুট জানিয়ে শুরু করতে চাই। আর আন্দোলন যদি বলি, যে এই সরকার বিরোধী আন্দোলন, এটা তো আসলে কোটা বিরোধী আন্দোলনটা পরে রিফর্মড হয়ে সরকার বিরোধী আন্দোলনে চলে যায়, দফায় দফায় চলে যায়। কিন্তু মানুষের মধ্যে সেই হেট্রেট, সেই ঘৃণা কিন্তু অনেক দিনের পুঁজিভূত একটা ঘৃণা মানুষের মধ্যে, মানুষেরা বয়েই চলেছিল, সেটা আমরা অনুধাবন করতে পেরেছিলাম। এবং সেইভাবে আমাদের সেই পুরনো আন্দোলনগুলো ব্যর্থ যায়নি। আমি বলতে চাই যে কোনো আন্দোলনই আসলে ব্যর্থ হয় না। হ্যাঁ, দুজনের কাছ থেকে একটু শুনবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা বলছি, নিজে যদি সেই বৈষম্যের শিকার না হন তাহলে বোধহয় এভাবে স্ফুলিঙ্গ বেরিয়ে আসতো না। দুজনের কাছ থেকেই শুনতে চাই যে বৈষম্যের শিকার হয়েছেন কিনা, মানে আজকের দিনটা তো পুরোপুরি আলাদা। আমার যেসব গান বলেন, আমি সম্মুখ যোদ্ধা বটে, কিন্তু আমার যেসব কন্টেন্ট আমি কখনোই চিন্তাও করিনি আজকে টেলিভিশনের সামনে প্রকাশ করব, গণমাধ্যমে প্রকাশ করব, শুধুমাত্র ফেসবুকে ছিল সম্বল, এবং সেটা পলকে পলকে শেষ মুহূর্তে আসতো আর যেত। তো সেই সমস্ত গান আমি চিৎকার করে বাংলাদেশের মানুষকে শোনাতে পারবো, এইটা তো একটা স্বপ্ন ছিল, কিন্তু বিশ্বাস ছিল বটে যে একদিন আসবে এই সুদিন, এবং সেই দিনটা আজকে। এবং আপনাদের মতো স্বনামধন্য একটা টেলিভিশনে বসে আজকে সেই ভাবটা আমি প্রকাশ করতে পারবো দেখে আমি গর্বিত। চমকের কাছে একটু শুনি যে শিল্পী হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে বৈষম্যের শিকার হয়েছিলেন? শুধু নিজে হয়েছে এটা বলবো না, আমি মানুষকেও হতে দেখেছি আমার সামনে। আর যদি আমার ইন্ডাস্ট্রি বলি, ইন্ডাস্ট্রিতে অবশ্যই দেয়ার সো মেনি সিন্ডিকেটস, যারা কাজ করে তারা সবাই হয়তো জেনে থাকবে। আর বাইরের দিকটা আমি যেটা বলবো, যে বৈষম্যটা নিজে যতটুকু ফেস করে আমি যুদ্ধে নামতে পারি, মানুষের জন্য যুদ্ধ করাটা আসলে মোর মিনিংফুল আমার কাছে। মানে আমি নিজের জন্য না, মানে আমি এটা চাই, আমি কেন্দ্রিক সেলফিশ একটা কিন্তু একটা বড় ধরনের মুভমেন্টকে করতে পারে না, মানে পেট্রোনাইজ করতে পারে না। সো যখনই আমি দেখলাম যে এটা না, এটা ম্যাস পিপলের যুদ্ধ, এবং ম্যাস পিপলই আসলে বৈষম্য শিকার হচ্ছে, এবং আমরা হয়েই আসতেছি। সেটা শুধু এই যে সরকারি চাকরি প্রাপ্তি কিংবা সরকারি ইউনিভার্সিটির জন্য কোটা, সেটা না, কিন্তু এভরিওয়্যার
এভরিওয়্যার। কোথাও কোথাও একটা বড় কাজ পেতে হবে, আমাকে একটা মামা চাচার নেতাদের ফোন লাগবে, নেতা লাগবে, নেতাদের এক্স্যাক্টলি। তো এইভাবে করে সব জায়গায় যখন এটা হতে থাকছে, বা আমি একটা বড় কাজ দরকার, সেখানে কেউ একটা বড় ক্ষমতাশীল লোক ফোন দিয়ে দিল, সে তার কাজটা হয়ে গেল। তো এটা একটা শুধু নিজে না, শিল্পী হিসেবে ফেস করতে হয়েছে সব জায়গায়। ইভেন না একটা পিওনেরও যদি 400 কোটি টাকা থাকে, হ্যাঁ, তাহলে কি অবস্থার মধ্যে পড়ে একটা দেশ, ঠিক না? আর কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে টাকাটা আটকানো, এবং এটা গর্ব করে বলছে, মানে গর্ব বলবো না, মানে অবলীলায় বলে দেওয়া যে আমার পিওনের 400 কোটি টাকা, হাসতে হাসতে বলে দেওয়া। এটা তো মানুষ বাংলাদেশের টাকাটাকে কিম্মি করে রেখেছে, আর যেখানে মানুষ না খেতে পেয়ে মরছে। এবং প্রত্যেকটা নতুন নতুন ওই দরবেশকে যখন ধরে চার্জ করলো, যে বললো যে এটা তো শেখ ফ্যামিলির লোকজন যতবার আমাদেরকে বলে আমরা নতুন নতুন বরাদ্দ দেই, এবং অসম সমাজ ব্যবস্থা, অসম সমাজ, সেগুলো আসলে টাকা কামানোর মেশিন। ধনী বাংলাদেশে টাকা পয়সা 100 জন মানুষের কাছে, বাকি মানুষগুলো সবাই একদম বলতে গেলে হয় দারিদ্র সীমার একটু উপরে অথবা একটু নিচে। এর মানে আমাদের অ্যাভারেজ মানুষ কয়জন, মানে আমরা যেটা উচ্চ মধ্যবিত্ত বলি বা মধ্যবিত্ত বলি, সবাই কিন্তু মধ্যবিত্তরও নিচে জীবনমাত্রা, এক্স্যাক্টলি। তো আর যারা ধনী তারা অসম্ভব ধনী, মানে তাদের টাকার পয়সার সীমা নেই। তো কেন এরকম অসম পয়সার বন্টন হচ্ছে? অসম বন্টন, কিন্তু পয়সা, ক্ষমতা, লাক্সারি, সমস্ত কিছু অসম বন্টন এই সোসাইটিতে। সেই জায়গা থেকেই আন্দোলনে সংগ্রামী ভূমিকা পালন করা, এবং দুজনকেই আমরা দেখেছি যে আন্দোলনে বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আপনার কাছ থেকে একটু শুনি, যখন একদম রাজপথে ছিলেন তখন কি কি দেখেছেন? যেই এগুলো বলে শেষ করা যাবে না, মানে আমি নিজের উপরের অত্যাচারটা পরে বলি, কারণ যেটা আমার কন্ট্রিবিউশন, আমার চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছে দিতে, এবং সেটা পুরোপুরিভাবে পারিনি। কারণ আমি বলতে চাই যে এখনকার যার জেনারেশন, যাদেরকে আমরা জেনারেশন জি বলছি, হ্যাঁ, সম্ভবত আপনাদের জেনারেশন, কিছুটা আপনাদের, আমি দর্শকদেরও বলে রাখতে চাই উনি একজন নাম করা আর্কিটেক্ট এবং অত্যন্ত গুণী একজন মডেলও বটে। আমার গানেও একসময় আপনি মডেলিং করেছিলেন, যাক সেটা কথা নয়। কিন্তু যখন এই সমস্ত প্রোডাকশন বা এই সমস্ত কাজ আমি করি, এবং শেষ কাজটা মানে দালালের বন্যার আগের কাজটার সময় কিন্তু আমি বাড়িতে থাকতে পারিনি, কারণ সেইটা রিলিজ করেছিলাম 4 তারিখে রাতে, তখন ইন্টারনেট ছিল না। 4 তারিখের পরে যখন ইন্টারনেট চলে যায়, আমি সেই রাতটা বাড়িতেই থাকতে পারিনি এবং খুবই ভয়তে। তারপরের দিন সকালে উঠে আবারও ওটা আপলোড করি, কিন্তু তখন তো আমাদের পলকে পলকে ইন্টারনেট যায় আসে, তো সেইটা তখনও ছড়ায়নি। তো আমি তারপরেও শঙ্কিত ছিলাম। আমি যেটা বলছি যে জেনারেশন জেডের সঙ্গে আমার যে তফাৎ, সেটা হচ্ছে আমি ভীত ওদের চেয়ে, আর আমি পালাতে শিখে গেছি, ওরা পালাতে শেখেনি। মানে আন্দোলনটা যে কারণে সাকসেসফুল হলো, ওরা জানে না যে আমি সেই 28 অক্টোবরে কেমন করে টিয়ার গ্যাস খেতে হবে না, আমি সেই টেকনিকটা বুঝে গিয়েছিলাম। আমি মঞ্চেই ছিলাম, টিয়ার গ্যাস আর যখন আপনার এই সাউন্ড গ্রেনেড মারা শুরু হলো, আমি জানি যে কী করে পালিয়ে যেতে হবে। ওর রামপুরা পর্যন্ত হেঁটে গিয়ে ইথুন বাবুর অফিসের নিচে আস্তে করে শেল্টার নিলাম। আই নো দ্যাট। কিন্তু ছাত্ররা কিন্তু হলে সেটা করতো না। মানে আমি আমার দুর্বলতা আগে বলে দিচ্ছি, ছাত্রদের জানা থাকলেও তারা করতো না, তারা আমার চেয়ে সাহসী বেশি, আমি সেটাই বলতে চাচ্ছি আর কি। তো সেই সাহসটা আমার ছিল না দেখি সেই গানটি নিয়ে আমি বাড়িতে বসে থাকতে পারিনি, আমি রিলিজ করি আর পালাই। এর আগেও বহুবার হয়েছে এরকম, কিন্তু এটা ছিল মোক্ষম অস্ত্র, শেষ অস্ত্র আমার তরফ থেকে। পারমিশন দিলে যেটা একটু পরে আপনাদের শোনাবো। আমি জানি না সেটা বাংলাদেশে কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি, কিন্তু তারপরের প্রোডাকশনটাই ছিল আমার দালালের বন্যা গানটা। না অবশ্যই শুনবো, কেন শুনবো না। চমকের কাছ থেকে ঘুরে আসি, তারপর শুনে ফেলবো নিশ্চয়ই। তো চমককে যেটা বলছিলাম যে একদম রাজপথে সংগ্রামী ভূমিকায় যখন আমরা চমককে দেখলাম, চমকের আপন ছোট ভাই আন্দোলনে ছিল আমি যতদূর জানি, কি কি দেখলে, নিজের চোখে কি কি অভিজ্ঞতা হলো? আমি বলি যে আমি একটু আর বেশি সাহসী, মানে আমার ভয়ই নাই কোনো। মানে আমি ধরেই রাখছি যে আমার জন্ম মৃত্যু বিয়ে উপরে আল্লাহ বা আমরা সৃষ্টিকর্তা মানি, সেই নির্ধারণ করে। তো জন্ম তো হয়ে গেছে, বিয়েটাও হয়ে গেছে, এখন মৃত্যুটা আল্লাহর হাতে। সেটা যদি হওয়ার থাকে, আজকে এখানে বসে যদি হওয়ার থাকে, এটাও পড়ে ভেঙে আমি মরে যাব। ওই রাস্তাও যদি নেমেছিলাম, আমার এটাই ছিল যে এটা মৃত্যু আল্লাহর হাতে। আমি যদি আজকে আমার মৃত্যু লেখা না থাকে, এই রাস্তা আমাকে কেউ মারতে পারবে না, সে 100 গুলি করেও মারতে পারবে না আমাকে। সো আমি ওই চিন্তা করি আমি রাস্তায় নেমেছিলাম। তোমার কোনো স্টেটাসে বা নিউজে আমি দেখেছি যে তুমি চোখের সামনে গুলি খেতে দেখেছো ছাত্রদেরকে। হ্যাঁ, ভিডিওটাও আছে। আমি ওই ভিডিওটা বারবারই নামিয়ে দেওয়া হয়, এবং এই ভিডিওটা আমি আপলোড করি 18 জুলাই
ইন্টারনেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে, তার একটু পরে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তারপর এটা ভাইরাল হয়, তারপর আবার ওটা নামায় দেওয়া হয়, তারপর আবারও আমি আপলোড করি কন্টিনিউয়াসলি। এটা আমি মিনিমাম 5-6 বার আমি আপলোড করেছি এই ভিডিওটা। এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দিন আমার ছোট ভাই আমাকে জাস্ট আমাকে সেভ করছিল, কারণ কন্টিনিউয়াসলি ওখানে মানে গুলি হচ্ছিল আজমপুর উত্তরা। আজমপুর পুরোপুরি যারা যারা উত্তরাতে আন্দোলন করছে তারা হয়তো আমাকে দেখেছে, বা তারা ওই সিচুয়েশনটা দেখেছে অ্যাটলিস্ট। ইদার আমি যদি না দৌড়াই একটু পর গুলি করতেছে, মানে ধাওয়া পাল্টা ধাওয়া। আমি যদি না দৌড়াই তাহলে মানুষের পায়ের নিচে আমি মরে যাব, আর যদি দৌড়াই তাহলে এলোপাথারি গুলি খেতে পারি। মানে এরকম একটা সিচুয়েশন আমি ফেস করেছি। অ্যান্ড আমি বলবো আমি ভাগ্যবতী, আই হ্যাভ গট দ্য চান্স টু ডু ইট। মানে এটা তো সবার এই ওয়ান্স ইন আ লাইফ টাইম এটা আসে, এরকম ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ জীবনে, মানুষের জীবনে একবার হয়তো আসে, অনেকের জীবনে হয়তো আসেও না। যেমন 71-এ তো আমার জন্মই হয় নাই। আমার ভাগ্য যে এই সময়টা আমি অ্যাটলিস্ট এটা পেরেছি আমি। আর যেটা বলবো যে ওই দিন মুগ্ধ ছিল ওখানে। অ্যান্ড আমি বলবো হি ইজ লাকি ইনাফ টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। আই এম নট লাকি ইনাফ দ্যাট আই কুডন্ট স্যাক্রিফাইস মাই লাইফ ফর দ্য কান্ট্রি। সো অবশ্যই এটাই। যারা জীবন দিয়েছে এই আন্দোলনে তারা তো দেখে যেতে পারলো না, প্রবাবলি দে আর সিইং ফ্রম সামওয়্যার আপ ইন দ্য স্কাই। সেই জায়গাটাতে আমরা থাকলে আমরা গর্বিত হতাম অবশ্যই। একটু সুর শুনতে চাই, আর সাথে যেহেতু গিটারটা আছে, আমি গিটার ছাড়া একটু ভয় পাই একা চলতে। যাই হোক, তাই টক শোগুলোতেও বলি যে আমার সঙ্গে আমার গিটারটা থাকলে ভালো হয়। আগে বলে রাখি যে গানটা কিন্তু এই 5 তারিখের আগের গান। এই ক্যামেরার পেছনে একজন আছেন যিনি গানটার ভিডিও করেছিলেন। মানে সবাই তো আন্দোলনকারী, যারা আছেন যাদের দেখছি সবাই কিন্তু মাঠেই ছিলেন। যথেচ্ছাচার আর নরকের মাঝে আমরা সবাই পদদলিত, ওরাই তো প্রশাসন, ওরাই যে রাজা, বিচারকেরাও গৃহপালিত। এদের নিয়েই চলে হরিলুট চুরিধারী স্বৈরাচারীর শত নমুনা। আমার ভোটটা আমি দিতে গিয়ে বারে বারে একবারও দিতে পারি না। আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই, স্বৈর শাসক আমি চাই না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। 400 কোটি টাকা পিয়নেরও থাকে, ডাইনির কথা শুনে বুকে ব্যথা লাগে। বেশরম অভিনেতা গ্লিসারিনে কাঁদে, জীবনের দাম নেই ক্ষমতার আগে। আঙুল ফুলে দেখো হয়ে গেছে কলা গাছ, 100 কোটি টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস। পাড়ি দিয়ে বিদেশেতে সেলফি করে প্রকাশ, ভোগ আর বিলাসেতে ক্ষমতার সহবাস। আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই, স্বৈর শাসক আমি চাই না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। হাজার লাশের ভিড়ে ভারিয়ে বাতাস, তবু নেই একটাও খেলাপির লাশ। ছাত্ররা মরে আর চোরেরাই বাঁচে, দরবেশ খেলাপিরা ঠ্যাং তুলে নাচে। সাইদার মুগ্ধর ঝাঁঝরা সেবক, শিশুদেরও ছাড়লি না ওরে পোড়া মুখ। পালানোর পথ খুঁজে যাস প্রাণপণ, কুটি চেপে ধরবেই তোকে জনগণ। আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই, স্বৈর শাসক আমি চাই না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। এরকম আর কি গান ছোট করেই গাইলাম। গানটার ব্যাক স্টোরি কিছুটা শুনেছি যে এই গানটি আপনি যখন আপলোড করেছেন আপনাকে রিমুভ করতে হয়েছে। একবার নামিয়ে দিয়েছিল, দুবার নামিয়ে দিয়েছিল, থার্ড টাইমে পলক নিজেই নেমে গেছে। মানে ও তখনই পলকই পলাতক, তো তখন আর নামানো যায়নি। কিন্তু ইন্টারনেট অনেক স্লো ছিল। এই গান, এই যে বারবার করে রিমুভ করতে হলো, এই ধরনের ঘটনা সহ আরো নানানভাবে মানে আমি শুনছিলাম আপনার কাছে আপনি হেনস্থার শিকার এর হয়েছেন। চেয়ে ভয়ানক ঘটনা আমার জীবনেই ঘটে গেছে। মানে আমি যখন, আমার বাড়ি ভোলায়, তো ভোলা থেকে আমাকে অ্যারেস্ট করাটা একটু কঠিন ব্যাপার, যত বড় স্বৈরাচারী সরকারি হোক না কেন। ওইখানকার কেন জানি মানুষ আমাকে একটু ভালোবাসেন, আমাকে ভাতিজা হিসেবেই ভালোবাসেন। তো যাই হোক, কোনো এক রাত 2:30 আমার মা ঘুমোচ্ছেন,
আমি দোতলায় ঘুমাচ্ছি, আমার চাচা আমার চাচতো ভাই ওখানে আছে, বাড়িটা পুলিশ দিয়ে ঘেরাও করে ধরলো, আমাকে ধরতে এসছে পুলিশ। এটা কত তারিখের এটা কথা? লাস্ট রমজানে, এই সেহরির রমজানে, আগে, হ্যাঁ। okay. তো তখন আমার পেছনের বাসায় মোটামুটি ছোটোখাটো এক বাঘ, আলামিন খন্দকার, যদি দেখে থাকেন আপনাকে সেলুট, উনি ওই রাতের মধ্যেই কিছু লোকজন জড়ো করলো এবং আমাকে অ্যারেস্ট করতে দিল না। কিন্তু না দেওয়ার ফলটা খুব খারাপ হয়েছে। ওই আলামিনকে 3 দিন পরে বা 4 দিন পরে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওই আলামিনকে আমি যখন 20 দিন পরে হসপিটালে দেখতে যাই, সেই আলামিন আর এই আলামিনের মধ্যে ব্যাপক ফারাক দেখতে পাই। মানে ট্র্যাকশন দিয়ে রাখা হয়েছে তাকে হসপিটাল বেডে এবং এই অবস্থায় তার জীবন যাপন করতে হচ্ছে। সেই ছিল এই নিকৃষ্ট স্বৈরাচারী গভর্নমেন্টের অবস্থা। এবং আজকের দিনেও আমার তো ভাগ্য ভালো আমাদের যে আমরা মরে যাইনি। আজকের দিনেও এই যে ডেড বডিগুলো শেখ মুজিবের পোস্টার দিয়ে ঢাকা হচ্ছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, লাশগুলোকে কত আজকে একটি বেরহমভাবে ওঠাচ্ছে এবং সেই আরেকটা স্বৈরাচারী সরকারের পোস্টার দিয়ে সেটাকে ঢাকা হচ্ছে। এই এই অনিয়ম তো থাকতে পারে না। মানে লাশের উপর লাশের স্তূপ একদম। হ্যাঁ, আর একইভাবে আমি একটু চমকের কাছেও শুনে নিতে চাই যে তুমি বলছিলে যে একইভাবে তোমাকেও কিছু থ্রেট বা হেনস্থার শিকার হতে হয়েছে, সেটা একটু ছোট্ট করে শুনে নিতে চাই। ওই কথা না বলি, আসলে সবাই জানে, আসলে সবারই একটা প্রেশারের জায়গা ছিল। শুধু একটা জিনিস বলতে পারি যে প্রেশার বাদ দেই, আমার মায়ের কথাটা আমি বলতে পারি যে আমার ভাইটাও, মানে আমার 2 ভাই বোন, তো ছোট ভাই আর আমি দুইজনই রাস্তায় ছিলাম। তো আমার মা টেনশনে ট্রমাটাইজড হয়ে গেছেন। সে অনেক চেষ্টা করেছেন, যেও না যেও না যেও না, আমাকে বলেছে ছোট ভাইকে থামাতে, উল্টা আমিই নেমে গেছি। তো তার ওই ইয়েটা ছিল না এবং আমার মাকে ইনজেকশনস দিয়ে ট্রিটমেন্ট করে এখনও স্বাভাবিক করা যাচ্ছে না। মানে ওই ট্রমাটা, কারণ দুটো বাচ্চাই তার খুব, মানে তার সমস্ত, তার পুরো পৃথিবী হচ্ছে আমরা দুজন। তো এইটাই আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আসলে ওই থ্রেট আসলে খুব একটা ভয় পাই না। সো যারা বলছিলে যে একটু ডেসপারেট টাইপের বা কোনো কিছু ভয় পাও না তুমি, আমার অডিয়েন্স যারা চেনে আমাকে জানে আমি হুটহাট ডিসিশন নেই, আমি হুটহাট এটা থেকে এটা বলে ফেলি, যা মনে আসে তাই বলে ফেলি। কে কি বলবে, কে আলোচনা করবে, কে সমালোচনা করবে, এটা নিয়ে আমি খুব একটা তোয়াক্কাই করি না। সো ওইটা না বলি। আমার কাছে যেটা মনে হয় যে এখন এই মুহূর্তে এসে আমাদের কথা বলা উচিত এই রাষ্ট্রটাকে আসলে কি আমরা ঠিক মতো স্বাধীন হয়েছে কিনা এটা নিয়ে। এখনও তো স্বৈরাচারের সব দোষরা চলে যায়নি, তারা কিন্তু এখনও একদম 100% সক্রিয়। থ্রেটটা কি আসলে চলে গেছে? আমি থ্রেট পাচ্ছিলাম, এখন পাচ্ছি না? এখনও পাচ্ছি। আমি এখনও আমার মুখ বন্ধ করার জন্য অনেক মানুষ অনেক ট্রাই করছে। কারণ এখনও যে আজকে এই যে ভিডিওটা আমি আমার ফেসবুক থেকে শেয়ার করেছি, এই ভিডিওটা একটা ইটস গোয়িং অ্যাগেন্স্ট দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে আবার রিপোর্ট করা হয়েছে এই ভিডিওতেও। কারণ লাশের উপর লাশের স্তূপ, আমার ফেসবুক থেকে গেলে এটা আরও লক্ষ মানুষ দেখছে। এটা এখনও তাদের জন্য সমস্যা, কারণ তারা আফসোস করতে পারছে না যে এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম। এটা তারা বলতে পারছে না এটা দেখার পরে যে হ্যাঁ, যে স্বৈরাচার সরকার এরকম মানুষ মারতে পারে, লাশের উপর লাশ ফেলে লাশগুলো গুম করে ফেলতে পারে, বা ওগুলো বলে যে এটা অভিনয় করছে। আমি অবাক হই যে এটা এর আগেও 2013 সালের নাকি যে ঘটনাটা ঘটেছিল সেখানে বলছে নাকি রক্ত মেখে অভিনয় করে নাকি রাস্তায় পড়েছিল। একজন স্বৈরাচার শাসক যে মানুষ মারার পরে এটাকে বলে নাকি অভিনয় করছে, এটা নাকি অন্য কেউ মারছে। মানে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আমার থ্রেট আসলে থ্রেট যায় নাই এখনো, দেশ এখনো স্বাধীন হয় না, এখনো স্বৈরাচাররা দে আর স্টিল বিটুইন ইউ অ্যান্ড মি। ইউ নেভার নো, দে আর ওয়ারিং মাস্ক, টেম্পোরারি একটা মাস্ক পরে আছে, অনেকেই অভিনয় করছে, অনেকেই প্রোফাইল পিকচার লাল করে রেখেছে। হ্যাঁ, দে আর অ্যাবসলিউটলি, পেছনে ঘাটলে দেখবেন যে জুলাই মাসে তাদের কোনো পোস্টই নাই। কিভাবে চিনবেন তারা লিখবে, এখন তাদের ছাত্রলীগের কোনো চিহ্ন নাই, কিন্তু তাদের একটাই দেখবেন যে তার জুলাই আগস্ট মাসে কোনো কথা বলে নাই। যখন 5 তারিখের পরে তারা এসছে এই স্বাধীনতাই কি চেয়েছিলাম দুই একটা ইয়া দেখে। সো আমরা কথা বলতে পারছি তো, হ্যাঁ, কথা বলতে পরিবেশটা তো পারছি। পাল্টে গেছে, এটা তো মানতে হবে। এটা সৃষ্টিকর্তার প্রতি আমাদের শুকরিয়া থাকতে হবে। পরিবেশটা পাল্টেছে, আমরা এরকম একটা জায়গায় বসে আমরা সত্য কথাটা এত চিৎকার করে বলতে পারছি, তো এটা সহজ ব্যাপার না। হ্যাঁ, এটা অফকোর্স এটা ওয়ান কাইন্ড অফ স্বাধীনতা, বাট এই স্বাধীনতার অপব্যবহার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি যে দেশে গণহত্যাকারী দলকে আবার পুনর্গঠন হয়ে আবার রাজনীতি করতে বলে, আমি আই হ্যাভ নো পয়েন্ট। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ওটার পক্ষে না, আই জাস্ট ডোন্ট নো। মানে হ্যাঁ, এই যে অনেকেই পলিটিক্যাল, যেহেতু গণতন্ত্র, অনেকেই চাচ্ছে যে সবগুলো পলিটিক্যাল দলই রাজনীতি করবে। লাঠি দিলে ভোটে লাঠি দিয়ে তোদেরকে
তাড়িয়ে দেবো। আপনি হাউ ক্যান ইউ বি সো শিওর? স্টিল পড়তে আপনার যে কোটা সিস্টেমের কারণে তো 56% লোকই, আপনার 56-এরও বেশি পার্সেন্ট লোক আওয়ামী লীগের বিভিন্ন নামালো সরকারি কারা? জায়গায়। দুজনের কথাটাই আমি বুঝতে পেরেছি, নামালো মানে কারা? সামারি কিন্তু একই, মানে উনি বলছেন যে পরিবর্তন এসেছে, আপনি কিন্তু ও যেটা আপনি বলছে আমি যে জাস্ট এটার একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি জার্মানিতে হিটলারকে কি আপনি আবার গণতন্ত্র করতে দিবেন, আবার রাজনীতি করতে দিবেন? তাহলে বাংলাদেশে কেন তাহলে একই ফ্যাসিস্টকে আপনি আবার রাজনীতি করতে দিতে চাচ্ছেন? এবং সবচেয়ে বড় কথা, আপনি বলছেন যে আবার ভোটে আপনি তাদেরকে ঠকায় যদি জিতে যাবেন। আপনি কি লেলিনকে জানেন? লেলিন তো পারেননি। একটু লেলিন information তো আছে। বিপ্লবী হিটলারের নাৎসি- হয়েও সে নেতা না, হয়েও না, কিন্তু সে ঠকে চমক গেছে। যেটা বলছে নাৎসি আমি গ্রুপকে বুঝতে কিন্তু ব্যান পেরেছি। করা হয়নি, ওরা কিন্তু ও আছে, ওদের ওদের অ্যাক্টিভিটি থামিয়ে রাখা হয়েছে, ব্যান করা কিন্তু ওটাই হয়নি। ওটাই ও ওইটাই ওই আমি পয়েন্টটাই থামাতেই ও চাচ্ছি। বলছে। আমি তো থামাবো, চাচ্ছি আমরা না। পাবলিক আছি তো, আমরা মানুষ আছি তো, মানুষরা কি জানি, মিলে লাথি কি দেবো। জানি? আমরা যেটা বলছিলাম যে এই যে প্রতিবাদী কণ্ঠস্বর বা প্রতিবাদের ভাষা, আপনার কাছে যদি একটু চলে আসি, চমকের ভাষ্যটা শুনলাম যে আপনার বেশিরভাগ গানেই আমি দেখি, অন্তত রিসেন্ট সময়ে, যে এই যে প্রতিবাদী একটা বিষয়, আপনি ফিলিস্তিনের ইস্যুটাকেও কাভার করেছেন আপনার ধন্যবাদ, গানে। হ্যাঁ। তো আমি একটু এই প্রসঙ্গে কথা বলতে চাই। না, আমার প্রসঙ্গ হচ্ছে এইটা আমার কথা নয়। আমার গানগুলো যেগুলো রিসেন্টলি শুনছেন, কোনোটাই আমার কৃতিত্ব নয়, আমার কথা নয়। এগুলো সবই মানুষের কথা, জানা কথা। আমি শুধু সহজ কথা এটা গিটারে গেয়ে দিচ্ছি মানুষের সামনে, এই আর কি। এবং এটার জন্যে আমায় হয়তো ব্যক্তিগতভাবে কিছু সাফার করতে হচ্ছে। ব্ল্যাক লিস্টেড ছিলাম প্রত্যেকটা জায়গা থেকে। এমনও হয়েছে টেলিভিশনে ভুল ভাল করে হয়তো ডেকে নিয়েছে ঠিকই, কিন্তু গান গাওয়ার পরে মারতে চলে এসছে প্রডিউসার নিজেই, বিখ্যাত চ্যানেলে। হ্যাঁ, যে এই গান এইখানে কেন, ফুল পাখি, হ্যাঁ প্রেমের গান গাচ্ছ না কেন, এই গান, বাতাবি লেবু। হ্যাঁ তো বাতাবি লেবুর ফলন ভালো। বিটিভি থেকে তো আগেই ব্ল্যাক লিস্টেড, আমি কিন্তু এনলিস্টেড অনেক পুরনো বিটিভির, সেই 99 সাল থেকে। কিন্তু আমাকে তো ঢুকতে দেবার প্রশ্নই ওঠে না। এবং যেই গানের জন্য ব্ল্যাক লিস্টেড হয়েছিলাম, ওটাও বোকার মতো আমি টিভি চ্যানেলের সামনে একদিন গিয়ে ব্ল্যাক লিস্টেড হয়ে গেলাম। পরবর্তীতে ওই গানটা অবশ্য মানুষ নিয়েছিল। যাই হোক, আচ্ছা, ওই গানটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, পার্টিকুলারলি ফিলিস্তিনের এই প্রসঙ্গ নিয়ে বা এই টপিকটা নিয়ে আসলে আমাদের মধ্যে গান হয়েছে বা এরকম এক্সাম্পল আসলে আমি দেখিনি। না, ফিলিস্তিনের গানটা ছিল, আমি তখন আমেরিকা থেকে কানাডায় যাচ্ছিলাম, বেশি দিন আগে না, বোধহয় মাস দেড়েক আগে। আমেরিকা থেকে কানাডায় যাচ্ছিলাম, নায়াগ্রার ফ্লোরিডায় যাচ্ছিলাম। তো ওইখানে বসে ওই শ্বেতাঙ্গদের মধ্যে, ওই সাদাদের মধ্যে দাঁড়িয়ে আমি কয়েকবার স্লোগানও দিয়েছিলাম ফিলিস্তিনের পক্ষে। তো আমার ওয়াইফ, আমার মামা, শ্বশুর, ওরা আমাকে থামিয়ে দিল, বললো না দরকার কি তোমার এটা করার। আমি বলি আই ফিল প্রাউড, আমার ভালো লাগছে এটা চিৎকার করে বলতে। এবং তারপরে আমেরিকাতে বসেই গানটি লেখা এবং আমেরিকাতে বসেই ওটা প্রকাশ। এটা কি প্লেনে বসে হ্যাঁ, লিখেছেন? প্লেনে বসে লিখেছিলাম। এরকম হুটহাট হুটহাট এই গান তো সময়গুলোতে হুটহাট। আপনি এই গান সৃষ্টি করে ফেলেন? এটাকে যদি সৃষ্টি বলেন তবে এটা সৃষ্টি, আর যদি বলেন যে এটা গণমানুষের কথা, এটা মানুষের কথা। গান সৃষ্টি করতে পেরেছি কিনা জানি না। যেহেতু গান লিখেন, সুর করেন এবং কণ্ঠেও ধারণ করেন, তো সেই জায়গা থেকে। আচ্ছা, চমকের কাছে একটু চলে আসি, চমকের কাজ নিয়ে একটু শুনতে চাই। এই সময়টা তো আমরা সবাই কাজ থেকে দূরে ছিলাম, তার আগে যদি দেখি এবং এই নতুন সময়টাতে চমক কিভাবে কাজে ফিরছে? চরিত্র বদল করে চরিত্রে ঢোকা, এই ধরনের কঠিন কাজগুলো এখন করছি না, কারণ ওই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে আসলে একদম এখন নিজেকে ভেঙে চুটে একটা নতুন চরিত্রে ঢুকে খুব ট্রুথফুল হয়ে কাজ করতে পারবো। কোনো অভিনয় আমার মনে হয় কঠিন হবে একটু এই সিচুয়েশনটা। অভিনয়টাকে আপাতত অভিনয় বলতে টিভিসি টুকটাক আমার যেগুলো আগে প্রি কমিটেড ছিলাম যে কাজগুলো, সেগুলো করা হচ্ছে। ব্র্যান্ড প্রমোশনসগুলো যেগুলো করতে হয়, ব্র্যান্ড প্রমোশনসগুলো করতে হয় বিকজ ওখানে অনেকগুলো মানুষের অর্থনৈতিক এবং রুজি রুটির বিষয় আছে, তো ওগুলো আমি করছি। ব্যবসা বাণিজ্য যেহেতু তাদের রান করতে হবে। আর অ্যাক্টিং প্রপারলি, যে নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এটা এখন কারোই হচ্ছে না প্রপারলি, ইন্ডাস্ট্রিতেও ঠিক মতোভাবে হচ্ছে না, কারোই আসলে এরকম মানসিক অবস্থা নেই। তার মধ্যে আমাদের আরেকটা টিম বোধহয় কালকে আবার যাচ্ছে নোয়াখালীর দিকে। সো বন্যার কাজও এখন কিন্তু শেষ হয়নি, আমরা 2 দফায় গিয়েছিলাম। ওকে, সো আবার যাওয়া হবে। তো এখনো ওই কাজগুলো শেষ হয়নি, এখনো গুছানো হয়নি। অ্যাটলিস্ট সামনে 2 সপ্তাহের মধ্যে আমি আসলে এখন নাটক সিরিজ কিছু করছি না, টিভিসি কয়েকটা করা হচ্ছে। প্রি কমিটেড যেগুলো, হ্যাঁ প্রি কমিটেড, ওগুলো না করলে আসলে আমার তাদের ক্ষতি হবে, প্রোডাকশনের ক্ষতি হবে, এই জন্য করা। টিভিসিতে পাচ্ছি আমরা চমককে, ব্র্যান্ড প্রমোশনসে পাচ্ছি চমককে। ওকে, একটু বন্যা নিয়ে যেহেতু চমক কথা বললে, আমি একটু তোমার কাছে এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাই। যে হাহাকারটা
নিজের চোখে দেখা, এটা এক্সপিরিয়েন্স করা ভীষণ মানে অভিজ্ঞতাটা দুর্বিষহই বলা যায়। কোথায় কোথায় গিয়েছিলে, কি কি দেখলে নিজের চোখে, একটু শুনি। ফেনীর আমার খুব ভেতর দিকে যাওয়া হয়নি, কারণ ভেতর দিকে অলরেডি তখন রেস্কিউ টিম অ্যান্ড ভলান্টিয়ার প্রচুর পরিমাণে ছিল। সো আমার যে টিম কোঅর্ডিনেট আমি করেছি, সেই টিমের একটা রেস্কিউ টিম আমি পাঠিয়ে দিয়েছি। আমি ফেনী সদর পর্যন্ত ছিলাম। সদরে বেশ ঝামেলা হয়েছিল জেলা প্রশাসকের ওখানে। আমি 2-3 দিন দেখেছি 4-5-6 ঘন্টা সকালবেলা নষ্ট হয়ে যেত শুধুমাত্র বোট নিয়ে। কে ইঞ্জিন চালাইতে বোট যাবে, আপনি ধরেন নিজে নিয়ে গেছেন বোট, কিন্তু আপনাকে ওখানে পারমিশন নেওয়ার জন্য ওয়েট করতে হবে অনেকক্ষণ জেলা প্রশাসকের কাছ থেকে, কাকে কাকে নিতে পারবেন, অনেক ঝামেলা। তো এটা একটা বড় সময় যদি দিনে নষ্ট হয়ে যায়, তো রেস্কিউয়ের জন্য সময় নষ্ট হয়। এই একটা অভিজ্ঞতা আমার হয়েছে এবার। আমি কিছু সমন্বয়কদের ওখানে দেখেছিলাম, বেশ তাদের সাথে গন্ডগোলও হচ্ছে ওখানকার কিছু লোকাল মানুষের সাথে। আর এরপরে আমি যেখানে গিয়েছি আরও লক্ষ্মীপুর, কমলনগর, পাগলার চর, চন্দ্রগঞ্জ, এগুলোতে আমি টান দিতে গিয়েছিলাম। রেস্কিউ করতে আমি যাইনি, বিকজ আসলে আমি নিজে আমি অত ট্রেন্ড আপ না যে আমি রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। সো আমার টিম কোঅর্ডিনেট আমি করেছি, ছোট ছোট ভাগ করে যে যেখানে যাওয়ার সেখানে গিয়েছি। ম্যাপিং করা, রোড ম্যাপ করা, কারণ আমরা কিন্তু স্থানীয় এরিয়াগুলো চিনি না। এইগুলো আমার অভিজ্ঞতা হয়েছে এবার। আর আমার মনে হয় কি, বন্যা নিয়ে আমি খুব একটা ভয় পাই না। আমি এটা আরও অনেক জায়গায় বলেছি, আমরা নদীমাতৃক দেশ, তো আমাদেরকে এই যে মানবসৃষ্ট দুর্যোগই বলি এটাকে আমি, এই মানবসৃষ্ট দুর্যোগ বন্যা দিয়ে আমাদেরকে যারা চিন্তা করছে আমাদেরকে ভাসিয়ে দেওয়া সম্ভব, তারা একদমই বোকামি করছে। বাংলাদেশের মানুষকে অ্যাটলিস্ট যারা নদীর মধ্যেই জীবন বড় করেছে, তাদের বড় হয়ে ওঠা নদীর মাতৃক দেশে, তাদেরকে বন্যা দিয়ে ভাসায় দিবে, বন্যা দিয়ে তাদেরকে বড় ধরনের একটা চ্যালেঞ্জে ফেলে দিবে, এটা সম্ভব না। হয়নি কিন্তু, এই প্রথম বাংলাদেশে যে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে গেছে বন্যার জন্য, একটা পুরো দেশ। এবং আগে ত্রাণ চুরি করা হতো, এখন ত্রাণ দেওয়ার জন্য লাইন হচ্ছে। ত্রাণ নেওয়ার জন্য আগে লাইন হতো, এখন বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে আমাদের ত্রাণ দেওয়ার জন্য মানুষ লাইন দিচ্ছে। তো এনিথিং দ্যাট ইজ দে আর ট্রাইং টু অ্যাটাক আস, অর দে আর ট্রাইং টু মেক আস ফল ইন ট্রাবল, ওইটা আমাদের জন্য ব্লেসিংস হয়ে আসতেছে। আমরা পুরো দেশ ঐক্যবদ্ধ হতে শিখেছি, আমরা আরো স্ট্রং হতে শিখেছি। সো এক্স্যাক্টলি। আরও একটা বিষয় আমার মনে হয়েছে যে সাঁতার জানাটা জরুরি। এই সময়টাতে মনে হয়েছে যে অনেকেরই কিন্তু মানে সাহায্য করার মানসিকতা আছে, সেই মানসিক প্রস্তুতিটুকু আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নেই বা সাঁতার জানা নেই, সে জায়গা থেকে কিছুটা বিঘ্ন হয়েছে। এটা বোধহয় এই জেনারেশন একটু কম, বাট আমাদের আগের জেনারেশন সবাই মোটামুটি সাঁতার পারে আমার মনে হয়। এই জেনারেশন একটু কম, যারা ঢাকা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক যারা বড় হয়েছে, তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই সাঁতার পারে। আর যারা রেস্কিউ করতে গেছে ম্যাক্সিমামই আমার মনে হয় তো ট্রেন্ড আপ। সো হ্যাঁ, ইউ আর রাইট, ইন আ পয়েন্ট আমাদের সবার সাঁতার জানা উচিত। একটু কাজ নিয়ে কথা বলতে চাই এবারে। একটি গান নিয়ে তো শুনলাম, গানের মধ্যে আমি শুরুতে বলছিলাম যে সংগ্রামের কথা শুনি, বিভেদের কথা শুনি, বৈষম্যের কথা শুনি, আবার স্বপ্নের কথাও শুনি। এখন স্বপ্নগুলো কি কি? এখন কি কি স্বপ্ন দেখছেন? অনেক দিক থেকে, মানে কমপ্লেইনের যদি মানে অজস্র কমপ্লেইন আমার মধ্যে বিরাজ করছে। আমি তো ভাবি যে আমি কোনো সরকার এসেই অন্তত আমাকে হ্যাপি করতে পারবে না, আমি সেই দিনই তার বিরোধী দলে চলে যাব, এরকম একটা কিছু। আর বর্তমানে ইন্ডাস্ট্রি বলে কিছু নেই বাংলাদেশে। অর্থনৈতিক খাত যেরকমভাবে শেষ হয়েছে, আমাদের কালচার, ওনারা ভালো বলতে পারেন মিডিয়ার মানুষ। আপনি বলেন যে ন্যাশনাল একটা অর্গানাইজেশন, ন্যাশনাল একটা প্রতিষ্ঠান এফডিসি, দুটো বাদর মিলে খেলা দেখাচ্ছে, ইলেকশনের খেলা, একটা হয় আরেকটা হয় না, অথচ কেউই প্রপার আর্টিস্ট না, মানে আর্টিস্ট হতে দিচ্ছেন না। আপনার বারবারই আপনি ডাইভার্ট করে ফেলছেন, অমুক ছাগলের ডিগবাজি দিয়ে, অমুক এফডিসির নির্বাচন দিয়ে, অমুক লোকটা কেমন করে ভেঙিয়ে চ্যানেলের মালিক হয়ে কত বেসুরা গজল গাইতে পারে, সেইগুলো নিয়ে আপনারা সবাই তাড়াহুড়া শুরু করে দিলেন। আর হাটে ঘাটে ময়দানে এই যে যারা সৃষ্টি করবে, যারা গান গাইবে, তাদের অবস্থাটা কি? তারা তো না খেয়ে মরছে। এমন না যে সবাইকে অরিজিৎ সিং হতে হবে, সবাইকে মাইকেল জ্যাকসন হতে হবে, তা তো না। কিন্তু সেই সুযোগটা কোথায়? সেই সাংস্কৃতিক পরিবেশ কি ছিল বাংলাদেশে এতদিন? 16 বছরে ইভেন ক্রিকেটও একটা এন্টারটেইনমেন্টের সেক্টর, আমাদের এই নাচ গান অভিনয় একটা এন্টারটেইনমেন্ট সেক্টর। ক্রিকেটে যে পরিমাণ সরকারি অনুদান পায় বছরে, তার 0.009%ও এখানে
আমাদের সেক্টরে আমরা আর পাই না। অনুদান যেগুলো পায়, অনুদানগুলো তো সব ওই যে বুঝি সিনেমা বানাতে, ওগুলো এবং বানাতে শেষ করে ফেলে। একটা মিথ্যা ইতিহাস দেখানোর যে সিনেমাগুলো সেগুলোই শুধু ওগুলো পাচ্ছে। বানিয়ে শেষ করে ফেলে। কত যে অনুদানের সিনেমা, এবং কে কেমন করে মা ডেকে হিট হবে, নায়ক হবে, ওটারই পায় তারা চলছে। কিন্তু আর্টিস্ট প্রতিষ্ঠিত তো হলো না। আর আমরা তো অনেক পেছনের সারির মানুষ, এই আমাদের যে তো বৈষম্যগুলো প্রশ্ন বলছে এগুলো এরকমই। হ্যাঁ, তো এগুলো তো বৈষম্যের। আমাদের চেয়ে ভালো ভালো আর্টিস্টরা গান আমি গাইতে যদি পারছে না এখন টিভিতে, যে ওই- ন্যান্সি আপুকে গান গাইতে দেয় না। তো এগুলো শুনলে না আসলে আমাদের এই বয়সে এসেও না মাথাটা গরম হয়ে যায়, পারি না ঠিক থাকতে। তো এগুলোই যখন গান গেয়ে যেই সেটা হয়ে যায় গান, মানুষ সেটাই শুনছে। আমি আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় আসলে আমি এখানে এরকম চ্যানেলে এসে কোনো ধরনের ইন্টারভিউ দিতে পারবো, বা সুরজ সরকার যদি থাকতো 5ই আগস্টে না যেত, আমি তো জানতাম না ওই জুলাই মাসে সে থাকবে কি থাকবেন না। ইভেন আমি একটা ইনফরমেশন দেই, আমি আমেরিকার ভিসা আম্মু জোর করে করাতে বলতেছিল, কারণ বাসায় সবাই থ্রেট ফিল করছিল। তো ফ্যামিলির ওই প্রেশারে পড়ে আমাকে আমেরিকার ভিসা করতে হয়েছে, মানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়েছে ওই সময়, কারণ আমি জানতাম না যে আমি দেশে থাকতে পারবো কিনা, এখানে বসে কথা বলবো। ইট ওয়াজ আ ড্রিম। সো কিন্তু বিশ্বাস ছিল পারবো একদিন। আপনারা তো ছিলেন রাজপথে, সেই বিশ্বাসের জায়গাটা দৃঢ় ছিল জন্যই তো সাহসটা করতে পেরেছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। স্বপ্ন ছিল একটা বড় ধরনের স্বপ্ন, যে স্বপ্নটা, এবং স্বপ্নটা শেষ হয়ে যায়নি। অনেক অনেক বড় বড় চ্যালেঞ্জ আরো বাকি আছে। হ্যাঁ চ্যালেঞ্জের কথা, হ্যাঁ, ওই চ্যালেঞ্জের জায়গা থেকে আবার আসলে বন্যার কথা চলে আসে। চমকের কাছে শুনলাম যে সে বন্যায় আসলে কি ওরা যতটা ফিল্ড ওয়ার্ক করতে পারে, ভূমিকা আমার রেখেছে। স্থানে দাঁড়িয়ে না আমি ওইটা করতে পারিনি। আমরা সাহায্য করেছি আমার ফ্যামিলি থেকে, আমার ওয়াইফও একটা বড় অ্যামাউন্ট দিয়েছে, কিন্তু আমি প্রত্যক্ষভাবে আমি ওই রকমভাবে সাঁতার কেটে আমি সাহায্যটা করতে পারিনি। আমি অন্যান্য দিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে কয়েকটা গ্রুপকে হয়তো মেনটেন করতে হয়েছে দেখে, এবং আমি ফেসবুকে ওইগুলো দেওয়ার বিপক্ষের মানুষ, তাই আমি ওটা দিতেও চাই না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, অবশ্যই বন্যার আগে পরবর্তীতে আমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি জানি যে, কারণ আমার এলাকাটাও বন্যা কবলিত এলাকা, সেখানেও আমরা স্পিডবোট দিয়েই গত কয়েক বছরে আমরা কাজ করেছিলাম। কিন্তু ফেনী নোয়াখালীতে আমার এবার যাওয়া হয়নি, কিন্তু আমি দূর থেকে তাদেরকে ত্রাণ পাঠাতে পেরেছি, আমার ফ্যামিলির কারণে বলেন, আমার কারণে বলেন। সেই সাপোর্টটা আপনি সেই দিয়েছেন। সাপোর্ট আমরা অনেক শিল্পীদেরকে দেখছি যে বন্যার জন্য কনসার্ট করছেন, বা সেই অর্থটা বন্যার্তদেরকে দিয়ে দিচ্ছেন। তো এরকম কোনো উদ্যোগের সাথে কি আমি আপনি খুবই আছেন? মানে সাবমিসিভলি বলতে চাই যে আমাকে অন্যভাবে নেবেন না, যে আমি একটা কনসার্ট করে যা ইনকাম করব তার চেয়ে আমি বেশি দিতে ক্যাপাবল। মানে আমি একটা সচ্ছল পরিবারের মানুষ, তো যার ফলে কনসার্টটা করা আমার প্রয়োজন হয়নি। আচ্ছা আচ্ছা, আমার নিজেরই ইনকামটা তার চেয়ে বেশি, তো যার ফলে আমি সেখান থেকে কন্ট্রিবিউট করতে কিছুটা পেরেছি আর কি। আমরা শিল্পী সমাজকে দেখছি এই কাজটা হ্যাঁ, করছে, নিশ্চয়ই আমি তাদের যেটা খুব স্যালুট জানাই, positive, হ্যাঁ। আমি অনেক গর্ববোধ করি তাদেরকে নিয়ে। কিন্তু আমি সেই সময়টা যদি গান গেয়ে ইনকাম করে তাদেরকে দিতাম, তার চেয়ে আমি বেশি হয়তো কন্ট্রিবিউট করতে পারবো আমার নিজের ইনকাম থেকে, যদি আমি দিতে পারি। সেটা আপনি করেছেন অলরেডি। আমি চেষ্টা করেছি। চমকের কাছে একটু চলে আসি। আমরা সবাই জানি যে চমক একজন ডক্টর, এটা অজানা কারোর কাছে, কারোরই অজানা এমবিবিএস নয়। স্টুডেন্ট, মানে যদি এখনো বলি, কারণ আই ক্যানট সে কমপ্লিট হয়নি না, কারণ আমাকে 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। আমি সেটা কি কাজের প্রেসারে? কাজের প্রেসারে ডেফিনেটলি বন্ধ। মানে এটা করোনার জন্য, থ্যাঙ্কস টু করোনা আসায় আসলে আমার আমি বুঝতে পেরেছিলাম যে আমি আসলে ভালোবাসি কি, এই জিনিসটা, এই জগৎটাকে আমি ভালোবাসি। আমার লিখতে ভালো লাগে, আমার একটা গান শুনতে ভালো লাগে, আমার একটা গল্প শুনতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে। দিস ইজ মাই প্যাশন। অ্যান্ড আমি ডিরেকশনও দিয়েছি, হয়তো আমি জানি না জানেন কি না, এটা আমার জানা নেই। আমি নাটকের স্ক্রিপ্ট লিখেছি, চন্দ্রপক্ষ আমার লেখা একটা নাটক, দেখতে পারেন, আমি আপনাকে বললাম স্পেশালি। তা আরও কিছু আমার লেখালেখির অভ্যাস আছে, তো আমার ভালো লাগে এগুলো করতে, ক্যামেরার পেছনে কাজ করতে, ক্যামেরার সামনে কাজ করতে। মানে এই শিল্পের বিভিন্ন শাখার এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে, যেটা আমি আসলে ডাক্তারি করে পাইনি। আই এম সরি, বাট দ্যাট ইজ আ নোবেল প্রফেশন, অ্যান্ড সামহাও আমি ওটাও করব, বা আমার স্বপ্ন ছিল ওটা। কিন্তু এটা একটু গুছিয়ে নিয়ে আরেকটু গুছাই, সবকিছু গুছাই, দেশের অবস্থাও খুব অস্থির, সবকিছু মিলে আবার শুরু করব। তার আগে 2020-এর কথা শুনছিলাম আমরা, যে করোনার সময়টাতে নিজের পছন্দটা চমক আবিষ্কার করলো। তার আগেও কিন্তু একটি প্ল্যাটফর্মে আমরা দেখেছি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017-তে। দ্যাট ওয়াজ আ ডিজাস্টার শো।
অ্যান্ড ইফ কি ইউ ঘটেছিল চমকের সাথে? আমি এর আগে আমি মিডিয়াতে কাউকে চিনতাম না, হ্যাঁ, অ্যান্ড তখন মেডিকেলে আমি 3rd ইয়ারে পড়তাম। 3rd ইয়ারে সবাই জানে খুবই সহজ দুটো সাবজেক্ট থাকে, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড কমিউনিটি মেডিসিন। তো নর্মালি এত ওই সময় প্রেশার কম ছিল, আমার ফ্রেন্ডরা বললো একটু যাও, একটু ঘুরে আসো, দেখো চমক তুমি তো আসো সুন্দর টুন্দর। আমি বললাম আচ্ছা আমি সুন্দর, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, লেটস ট্রাই। তো আমি ওই দিন আমার একটা পরীক্ষাও ছিল, পরীক্ষা দিতে দিতে যে আমি অডিশন দিতে যাই, ইটস লাইক ফর মানে এটা ফ্রেন্ডদের প্রেশারে, জাস্ট আমার কিছু ফ্রেন্ডরা মিলে আমাকে পোক করে আমাকে পাঠাইছে। আমি যদি জানতাম দিস শো ইজ আ ম্যাসিভ ডিজাস্টার শো, আমি যাইতামই না। সরি টু সে, আমি মিস ওয়ার্ল্ড অর্গানাইজার কেউ দেখছে কিনা, বাট ওই সময় যারা অর্গানাইজার ছিল ওই 2017 সালেরটা, ইট ওয়াজ আ ম্যানিপুলেটিভ শো, আই এম সরি টু সে। মানে সব কিছু প্রি ডিসাইডেড, মানে কে উইনার হবে, কে কি হবে, এটা যদি ওরা আগেও বলতো, আমাকে প্রথম দিকে বলতো, আমি শোটা কুইট করে চলে যেতাম। পরে লাস্টের দিকে যে দেখলাম যে দে আর জাস্ট, এটা আগে থেকেই সব প্রি ডিসাইডেড, একটা স্পন্সর যে করছে তার পৃষ্ঠপোষকতায় একটা বড় অ্যামাউন্টের টাকা দিলে সেই উইনার হচ্ছে। সো এই ধরনের শোকে আমি ওটার পরে আমি তো কাজই করিনি মিডিয়াতে, কোনো একটা কাজও করিনি। আমি ভাবছিলাম মিডিয়া এরকম আমি বলবো যে এই ধরনের শো একদম বন্ধ করা উচিত। বন্ধ এই করার কারণে, কারণ অনেক ভালো ফ্যামিলির অনেক ভালো ভালো মেয়েরা এসে মানে আশাহত হয়, তারা অনিয়মগুলো নানান ভাবে নানান জায়গাতেই আছে, সব জায়গাতেই। হ্যাঁ, এবং মিডিয়াতে ভালো ফ্যামিলির মেয়েরা আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যদি চলে যায়, তাহলে মিডিয়ার জায়গাটা তো আসলে যেটা বলছিলেন যে এই তেলবাজ কিছু লোক দিয়ে ভরে যাবে। ভালো ফ্যামিলির শিক্ষিত মেয়েরা আসতে ভয় পাবে এখানে, কারণ আমি ওই সময় আমার ভয় লাগছিল যে এই অবস্থা ইন্ডাস্ট্রির। তারপরে না হয় 2020 আমি কিছু ভালো মানুষের সাথে পরিচয় হলো, যারা ভালো খারাপ মিলিয়ে ইন্ডাস্ট্রি, ভালো মানুষগুলোর সাথে আমার পরিচয় হলো, আমি শুরু করলাম যেখানে দে আর ভ্যালুইং দ্য ট্যালেন্টস, তার সুযোগ দিচ্ছে। তখন দেখবো না, ইফ ইউ ট্রাই, তাহলে ভালো সার্কেল খুঁজে যারা তোমার সমমনা, তোমার কাজ তোমার মতো করে পছন্দ করে, তাদের সাথে তুমি চাইলেই কাজ করতে পারো। যেটা 2017 সালে আমার এক্সপিরিয়েন্স হয়নি। আমাকে একটা বাজে এই শোটার মাধ্যমে, আমি সরি, আমি একদম এভাবেই বলছি, এই শোটার মাধ্যমে আমার 2020-এর গল্পটা আমি আবারও শুনবো, নতুন করে চমক নিজেকে আবিষ্কার করার গল্প। আপনার কাছে একটু চলে আসি, গিটারটা দেখে বারবার তার দিকে চলে যেতে ইচ্ছে করছে, একটি গান শোনাবেন? আচ্ছা, বন্যা তো আমি সব জায়গায় গেয়ে বেড়াই, বন্যাটাকে এখন শোনাবেন? বন্যাটা কি এখন শোনাবো? আমি আপনাকে বলেছিলাম যে শুনবো, আপনি বলেছিলেন যে বন্যাটা আমি শেষে শোনাবো, সেই জন্য না, এই জন্য আমি আপনাকে বললাম যে আপনি কোনো একটি গান আমাকে এখন শোনাতে পারেন। আচ্ছা, আমার আরেকটা গান, প্রিয় একটা গান, এই গানটা ছিল কোটা আন্দোলনের আগের গান, এবং যখন কিনা মানুষকে মানুষ বলে মনে করা হতো না, হ্যাঁ, তারা তো কখনোই মানুষকে মানুষ বলে মনে করে না, আর ওই মানুষদেরকে ঠেকানোর জন্য একটা বিশেষ ইউনিফর্মে তাদেরকে সাজানো হতো। আমি এখনকার মানুষদেরকে বলছি না, এবং সেই বিশেষ ইউনিফর্মটার নাম ছিল পুলিশের ইউনিফর্ম। সেই পুলিশেরা মানুষ আমাদেরকে যেভাবে দেখতেন, আমাকে কি দেখতে তেলাপিয়ার মতো লাগে, সস্তায় বাজারে পেলে ঢুকিয়ে নেবে ব্যাগে, আমাকে কি দেখতে তোমার মাগনা মাগনা লাগে, সালামটা আমার থেকেই চাচ্ছ কেন আগে, চাঁদা খাও রিক্সাওয়ালার চামচামি ল্যাংটা রাজার, তবু কেন এত দেমাগ তোমার স্বভাবে, ক্ষণে ক্ষণে ইমান বেচো পয়সা চাটার লোভে, বলি তাই তুমি আর আমি এক কাতারের নই, বেচিনি মাথা আমি তোমার মাথা কই, হো তোমার মাথা কই। এখন ওই লোকটা বাইরে থাকলে কি বলতো, মাসুদ ভালো হয়ে যাও নাকি। নেই আমার ক্যানাডাতে বেগম পাড়ায় বাড়ি, টেকনাফে নেই তো কোনো ইয়াবা গুদাম ঠাসা, নেই আমার ক্যানাডাতে বেগম পাড়ায় বাসা, টেকনাফে নেই তো কোনো ইয়াবা গুদাম ঠাসা, তোমার ওই ঘুষের টাকার এতই বাহাদুরি, ভাবো তুমি তোমার মতোই আমিও 2 নাম্বারি, বলি তাই তুমি আর আমি এক কাতারের নই, বেচিনি মাথা আমি তোমার মাথা কই, হো তোমার মাথা কই। নিরীহর পকেটেতে মাদক রেখে তল্লাশি, ছেড়ে দাও টাকার লোভে খুনি শীর্ষ সন্ত্রাসী, দেখতে মানুষ হলেও শুয়োরের অধম, ইউনিফর্ম তোমার গায়ে মানায় না কসম,
বলি তাই তুমি আর আমি এক কাতারের নই, বেচিনি মাথা আমি তোমার মাথা কই, ও তোমার মাথা কই। এই তো গান। আজকে অনুষ্ঠান যারা দেখছে বা সাম্প্রতিক সময়ে যদি আপনার গানগুলো শুনে তারা কিন্তু ভাববে যে আপনি শুধু প্রতিবাদের ভাষাটাই জানেন, কিন্তু যারা আপনাকে অনেক আগে থেকে চেনে বা ফলো করে, আপনার যে সেমি ক্লাসিক্যালের একটা অসাধারণ জনরা আছে, সেটা আপনি চিনিয়ে দেবেন। আমি প্রথমেই বললাম যে উনি কিন্তু আমার একটা গানের মডেল। ন্যান্সি আপুর সাথে আপনার কিছু কাজ আছে যেগুলো অসাধারণ, এবং ওই যে যেটা বলছিলাম যে সেমি ক্লাসিক্যাল প্যাটার্নের আমি আসলে দেখেছি যে এটা একজন আর্টিস্টের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া হবে অন্তত এই সময়ে দাঁড়িয়ে, যে সেখানে কোনো নেগেটিভ কমেন্ট নেই আপনার সেমি ক্লাসিক্যাল গানগুলোতে। সবাই এত সুন্দর সুন্দর কথা লিখে বা এত সুন্দরভাবে আপনাকে ইন্সপায়ার করে, এটা আমার কাছে খুবই মানে মনে হয় একদম এক্সক্লুসিভ একটা ব্যাপার যে কেউ এসে একটা বাজে মন্তব্য করছে না এই সময়টাতে দাঁড়িয়ে। আমার ভাগ্য সেটা, নিশ্চয়ই উপরওয়ালার কৃপা। শ্রদ্ধেয় নচিকেতার সাথে আপনার দুটো গান আছে সম্ভবত, আমি যদি ভুল না করি। একটা কাঁটাতার, সেটা 2 বছর আগের। কাঁটাতারটা প্রথমে, তারপরে একটা লক্ষ্য এক। হ্যাঁ, তো আমি কোলাবোরেশনের গল্পটা শুনতে চাই যে উনার সাথে আপনার অত্যন্ত মেধাবী, অত্যন্ত সাহসী এবং মানে সৎ সাহসী এবং অত্যন্ত যোগ্য একজন মানুষ। এইরকম একটা মানুষ আমার ডাকে সাড়া দিয়ে গান গাইবেন, মানে বাংলাদেশের অনেক বিখ্যাত আর্টিস্টরা আপনি জানেন আমার সঙ্গে গান গেয়েছে, এবং অনেক আর্টিস্ট আমার সঙ্গে গান গায়নি। কেন গায়নি? কারণ আমার উপর একটা সিল আছে, আমি স্বৈরাচার বিরোধী কথাবার্তা বলি, আমি ব্ল্যাক লিস্টেড বিটিভির, এবং সেখানে নাম করা গায়িকা আমার সাথে গান গাইতে চাইনি, যে আমি আপনার সঙ্গে গান গাইবো না, এই পারিশ্রমিক আপনি ফেরত নিয়ে নেন, দিয়ে গেছে। ঠিক আছে, তো সেই সময়টা দাঁড়িয়ে নচিকেতার মতো একটা লোক যখন বলে যে তুই এটা কি লিখেছিস, আমি গাইবো, সেটা আমার জন্য বড় পাওয়া। আমি একটু অ্যাড করতে চাই, মানে অনেকের ইন্টারভিউ থেকে আমার মনে হয়েছে যে উনি বেশ খুঁতখুঁতে এবং কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে এবং খুব সিলেক্টিভও, এমনকি যে উনার গানে কোন নায়ক লিপসিং করবে সেটাও তার কাছে ম্যাটার করে, অনেক কিছু ভাবেন উনি, মানে কাজের ব্যাপারে খুব। তো সেইটা একটা বড় পাওয়া ছিল। তো তখন আমি বললাম যে গানটা একটা ঝগড়ার মতো গান, যে তুমি কাঁটাতারের ওপারে থাকো এবং বর্ষার সময় তুমি তোমার ফারাক্কাটা ছেড়ে দাও, শুষ্ক মৌসুমে বন্ধ করে রাখো। এটা আমি তাকে অ্যাকিউজ করছি তার স্থানে দাঁড়িয়ে। আবার সেও বলছে যে হ্যাঁ, কথা তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার জায়গাতেও আমার বাবার বাড়ি, দাদার বাড়ি ছিল, আমরা ওখান থেকেও চলে আসতে বাধ্য হয়েছি, আমার মধ্যেও দুঃখ আছে। তো এইরকম একটা ঝগড়ার গান তিনি যখন, গানটার নাম কাঁটাতার, তিনি যখন গাইতে রাজি হলেন, সেটা আমার জন্য ওই অবস্থায় দাঁড়িয়ে আমি নিজেই তখন পালিয়ে বেড়াই। আমাকে সুযোগ দেয় না কেউ। কোলাবোরেশনটা হলো একজন বড় মিউজিক ডাইরেক্টর আছে আমার বন্ধু পাভেল আরিন, আপনি চিনে থাকবেন, হ্যাঁ ঠিক আছে, যেহেতু মারুফকে চেনেন, তো সেহেতু ওই পাভেল আরিন ফোন করে বসছেন নচিকেতার ম্যানেজার সাহেবের কাছে, যে মিউজিশিয়ানের সঙ্গে মিউজিশিয়ান, যে এরকম একটা গায়ক বাংলাদেশে আছে, ভয় পরিচয় দেয়নি, যদি আবার নচিকেতা ওখান থেকে না করে দেয়, তো এরকম একটা গায়ক আছে, আপনি কি বলে গানটা পাঠা শুনি। তো গানটা আমি যখন ভয়েসে পাঠিয়ে লিরিকটাও দিলাম, উনি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ঠিক আছে, আমি গান গাইবো, শুটিংও করবো, করোনার মধ্যে। হ্যাঁ করোনার অনেক পরে, করোনার পরে 2 বছর আগের কথা। হ্যাঁ 2 বছর আগে। তো তিনি সেটা করে দিলেন, করার পরে তারপরে তিনি আমাকে বললেন যে তোর গানটা সুন্দর হয়েছে এবং এটা বাড়ছে, এখানেও সেটার আসলে মানুষ তো সব জায়গার গণমানুষ তো একই। আমি ভারত বিরোধী না, কিন্তু আমি ভারতের জনগণ বিরোধী না, কিন্তু আমার কথা হচ্ছে যেই স্বৈর শাসকেরা বা স্বৈরতান্ত্রিক সরকারকে, যেই মানে উস্কানিদাতাগুলো এবং সাম্প্রদায়িক উস্কানিদাতাগুলো, যারা ভারতের সাম্প্রদায়িক সরকার, যারা কিনা আধিপত্য বিস্তার করতে চাইছে, আগ্রাসন করতে চাইছে, আমি তাদের এগেনস্টে কথা বলছি। মানে আমি ভারতীয় বিরোধী, হ্যাঁ আমি ভারতীয় পণ্যের বিরোধী না, ভারতীয় গণমানুষের বিপক্ষের লোক নই, কিন্তু যেই আগ্রাসন নিয়ে এই সাম্প্রদায়িক লোকগুলো, মৌলবাদী লোকগুলো, তারা আগ্রাসন করতে যাচ্ছে পাশের দেশকে, আমি সেই সমস্ত লোকের বিরোধিতা করছি। এখানেও আপনার স্টেটমেন্ট একেবারে ক্লিয়ার অ্যান্ড লাউড। চমকের কাছে একটু কাজের প্রসঙ্গে আসতে চাই। 2020-এ গিয়ে আমরা আটকে গিয়েছিলাম, যে 2017-তে এরকম একটা ধাক্কা খাওয়ার পরে, কাজ থেকে দূরে থাকার পরে 20-এ ঠিক পার্টিকুলার কি ঘটনা ঘটলো যে একটা নতুন কামব্যাক হলো চমকের? করোনা, নাথিং এলস। করোনার সময় মেডিকেলটা বন্ধ ছিল প্রায়
1 বছরের মতো। ফাইনাল পরীক্ষার ঠিক আগে দিয়ে মেডিকেল বন্ধ আমাদের। তখন কি করব সবাই বোর্ড। আমি আমার তো তার আগে প্ল্যান ছিল আমেরিকা, আমরা ইউএসএমএলই করবো, আমেরিকা চলে যাব হায়ার এডুকেশনের জন্য। মানে কোনো প্ল্যানই ছিল না নায়িকা হওয়ার, ট্রাস্ট মি, একদম কোনো প্ল্যান ছাড়া আমি একটা দুটা কাজ শুরু করলাম। প্রথমে উপস্থাপনা শুরু করলাম, বেশি করিনি, 1 মাসের মতো ম্যাক্স। তারপরে নাটক করার পর দেখলাম যে ওয়াও, নাটকে খুব দ্রুত একটা পপুলারিটি পাওয়া যায়, মানে যদি হিট করে যায়। তো আমার ভাগ্য ভালো। ও আচ্ছা, থ্যাঙ্কস টু এনটিভি আমার সবচেয়ে প্রথম হিট সিরিজটা ছিল হচ্ছে হাউস নাম্বার 96। এটা দিয়ে চমককে সারা দেশের মানুষ বোঝা যায়, বলা যায় এটাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, হাউস নাম্বার 96 যেটা এনটিভিতে গিয়েছিল, মাহমুদুর রহমান হিমি এটার পরিচালক ছিল। দ্যাট ওয়াজ আ ফেমাস ক্যারেক্টার, বিউটি কুইন মারিয়া। মানে এই সিরিয়াল দিয়ে মানে একটা ব্যাপক একটা পপুলারিটি আসে আমার। তারপরে মহানগর আসে। মহানগর আমার থার্ড ও ফোর্থ কাজ, মহানগর ফার্স্ট সিজন, হুইচ ওয়াজ আ সুপার হিট ওয়েব সিরিজ ইন বাংলাদেশ। তো এই পরপর এই একটা দুটা কাজের পরে মানে আমার আসলে আই নেভার হ্যাড টু লুক ব্যাক। এরপর ব্যাক টু ব্যাক কাজ এমনিতেই আসা শুরু করে। আই মাস্ট বি সো লাকি অন দ্যাট পয়েন্ট। মানে আমাকে খুব বেশি স্ট্রাগল করে কাজের জন্য করতে হয়নি, আসার সাথে সাথে আমি অনেক কাজ পেয়ে গেছি। এবং ইন আ পয়েন্ট এটা না আবার আমি আনলাকিও বলবো, কারণ আমি না অ্যাক্টিংটা ঠিক করে বোঝার আগে, কিংবা কিভাবে এই ক্যারিয়ারটা বা ফেমটা আমি হ্যান্ডেল করব, ওইটা বোঝার আগেই আমি ফেমটা পেয়ে যাওয়ায় মানুষজন আমার খুব ইম্যাচিউর কিছু কাজ দেখেছে, বা আমি ওই ইম্যাচিউর কাজগুলো আমি করতাম না। হয়তো আমি একটু ম্যাচিউরিটির সাথে যদি মানে আর একটু এক্সপেরিয়েন্সড হতাম, তারপর যদি আমি ফেম পেতাম, তখন হয়তো মানুষজন আমার আরো বেটার কাজ দেখতো। কি কি চরিত্র ধরে এখন চমককে মানুষ ডাকে? যেটা বলছিলে যে এই ক্যারেক্টারগুলো দর্শক খুব পছন্দ করেছে, যেরকম মারিয়া ক্যারেক্টারটা ডাকতো আমাকে নাম ধরে। এখন আমি তোমার আরেকটা কাজ মানে আমার কাছে বারবারই আসে ফেসবুকে, তুমি বেশ মানে কয়েকজন মেয়েকে নিয়ে একটা স্টোরি, রিয়া, হ্যাঁ রিয়ার ক্যারেক্টারটাও কিন্তু মানে দর্শক খুব পছন্দ করেছে। এবং তোমার যারা কো আর্টিস্ট আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কোন চরিত্রটা এই 6 জনের মধ্যে ভালো লাগে বা সিলেক্ট করতে দিলে কোনটা করতে, অনেকেই কিন্তু রিয়ার কথা বলে। না, রিয়া ক্যারেক্টারটা, রিয়ার সাথে কি চমকের কোনো মিল আছে? অনেক অনেক মিল রিয়ার সাথে। মানে ইটস লাইক রিয়া অনেক পড়ুয়া, আমাকে অনেকেই জানে আমি অনেক পড়ুয়া। মানে আমি খুবই পড়ুয়া স্টুডেন্ট। মানে সরকারি মেডিকেলে পড়েছি, অফকোর্স সরকারি মেডিকেলে চান্স পাওয়া কিন্তু কম্পারেটিভলি একটু কঠিন। মেডিকেলের অ্যাডমিশনের যে সিস্টেম, যে অনেক 4টা অপশন থাকবে, সেই 4টাও হতে পারে, একটাও অ্যানসার হতে পারে, দুটোও অ্যানসার হতে পারে, তিনটাও অ্যানসার হতে পারে, এমসিকিউ আউট অফ দ্য। এছাড়া তারপর মেডিকেলের পুরো জার্নিটাই কিন্তু কঠিন। মানে প্রত্যেক আমাদের ভাইভাতেই 100 মার্ক থাকে, মানে বলতে গেলে মানে ভাইভাতে যদি 100 মার্কসে পাস করতে হয়, এটা তো ভয়ঙ্কর বিষয়। কোনো সাবজেক্ট শুধু রিটেনে পাস না, কিন্তু আমাদের মেডিকেল জার্নিটাই খুব কঠিন। আমার অনেকে তো রিয়ার ক্যারেক্টার সাথে যেটা বলছিলাম যে ও খুব পড়ুয়া, আমি খুব পড়ুয়া, তো আমি খুব রিলেট করতে পারছিলাম। এবং রিয়ার ক্যারেক্টারে অনেক কিছু আমার ইনপুট দেওয়া। আমার ওই ক্যারেক্টারটাও একটু খুব ফাঙ্কি ক্যারেক্টার ছিল। আমি ডিরেক্টরকে রিকোয়েস্ট করে বলেছি যে সবাই তো অনেক ফাঙ্কি ক্যারেক্টারগুলো, এখানে 5টা মেয়েই, তা আমার ক্যারেক্টারটা একটু ডাউন করে দেন, একটু বোকাশোকা, একটু যে সবার সাথে তাল মিলাতে পারছে না। যে অনেক মেয়ে আছে কিন্তু এরকম, যে তাল মিলাতে পারে না, কি বলতেছে, আচ্ছা এত ইউ আর সো ফ্যাশনেবল, আমি হয়তো কোপ আপ করতে পারতেছি না, আমি ট্রাই করতেছি করার। এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং ছিল। এই জন্য আই ট্রাই টু ক্যাচ দ্য রিয়া ক্যারেক্টার, এন্ড দর্শক রিয়াকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। আপনার কাছে একটু চলে আসতে চাই। আমি যেটা বলছিলাম যে এই যে সেমি ক্লাসিক্যাল খুব পছন্দের একটা জায়গা, আপনার তো বটেই, শ্রোতা হিসেবে আমারও শুনতে খুব আরাম লাগে। কারণ কি মানে এমন যান্ত্রিক জীবনে এত ব্যস্ততা, এত ছুটে চলা, সবকিছুর মধ্যে থেকে আমার মনে হয় যখন সেমি ক্লাসিক্যাল ভয়েসটা কানে আসে তখন একটা প্রশান্তির পরশ নিজের মধ্যে আমরা খুঁজে পাই। অবশ্যই। এবং সেমি ক্লাসিক্যাল জনরার সাথে আপনার প্রেমটা হলো এইটাই শুরু থেকে। মানে আমার ফ্যামিলি গান বাজনার ফ্যামিলি, তো আমার বাবাই ছোটবেলা থেকে, আমার বোনেরাও ছিলেন আর্টিস্ট, ওরা এখন বিদেশে থাকে, নজরুল গীতি আর্টিস্ট, ওদের কাছ থেকে গান গাওয়া শুরু। তো ওরা তো ক্লাসিক্যালি শিখিয়েছে। তারপরে আমার মা আমাকে নিয়ে যায় ডক্টর ভূপেন হাজারিকার কাছে বম্বেতে। তার সঙ্গে আমার সান্নিধ্য হয়েছিল এবং তার কাছ থেকে আমি কতটা সময় পেয়েছেন ওনার কাছে শেখার? প্রথম নিয়ে যায় না, উনি কিন্তু গান নিজেই শিখে আসেননি, তিনি কিছু স্টাইল দেখাতেন। তার গানের একটা আলাদা একটা জনরা আছে, আলাদা একটা ভাব আছে, এবং তার গানগুলো তো তারই সুর করা এবং অহমিয়া ভাষায় তারই লেখার পরে ওগুলো অনুদিত হয়ে বাংলায় এসছিল। তো ওই ঢংটা না তখন আমি ছাড়তে পারিনি বা ভালোবেসে ফেলেছি।
সেই 95 সাল থেকে তার সঙ্গে মৃত্যু পর্যন্ত আমার যোগাযোগ ছিল। 2002-এর পর একটু কমে গিয়েছিল, কিন্তু তার মধ্যেও ছিল। আমি তার কাছে গিয়েছিলামও এবং একাধিকবার তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং তিনিও আমাকে আশীর্বাদও করে দিয়েছিলেন বহুবার, আমার গানও শুনেছিলেন। তো সেইগুলো তো অতীত ইতিহাস, কিন্তু ক্লাসিক্যালের জার্নিটা এভাবেই শুরুটা শেখা হয়েছিল তবলা থেকে, গান শেখা বোনদের কাছে। তারপরে বেঞ্জামিন সরকার ওস্তাদ, তিনি বাসায় আসলেন, তারপরে মা নিয়ে গেলেন, এইরকমটাই আর কি। এমন করেই আমরা আসলে অনেকের ক্ষেত্রেই দেখি যে ক্লাসিক্যাল দিয়ে বা নজরুল দিয়ে শুরুটা হয়েছে, কিন্তু একটু শিফট হয়ে গেছে অন্যদিকে। আপনার ক্ষেত্রে সেটা হয়নি? না, হয়তো হয়নি, বা আমি কোনো প্রেশারে পড়িনি। যেটা বলছিলাম যে প্রফেশন, যারা গানকে প্রফেশন হিসেবে নেন তারা গানকে কন্টিনিউ করতে পারেনি এই দুর্বিষহ সরকারি আমলে। কিন্তু যারা আমার মতো, যারা একটু ওয়েল অফ, তারা তো গানটা বিক্রি করে খেতে হয়নি, হয়তো ওই কারণে আমার গানটা রয়ে গেছে। আর যারা আসল আর্টিস্ট তারা হয়তো কন্টিনিউ করতে পারেনি, এবং সেই দিক থেকে আমরা অনেক দুর্ভাগা অবশ্যই। এখন কি কি কাজ করছেন গান নিয়ে? আমি নিজের কাজ নিজেই করি, নিজের গান নিজেই বানাই। সেই অভ্যাসটা লিখেন, সুর করেন। হ্যাঁ, সেই অভ্যাসটা দূর করতে চাই না। আমি খুব ভয় পাচ্ছিলাম এত বড় আনন্দের পরে, এই স্বৈর শাসক খুনি হাসিনা চলে যাবার পরে আমার মনে হয়েছিল যে আমার মধ্যে রাইটার্স ব্লক চলে আসবে, আমি আর লিখতে পারবো না। কারণ অতি খুশিতে মানুষের মধ্যে দিয়ে চাপে না থাকলে মানুষ কখনো লিখতে পারে না, তার মধ্যে একটা প্রেশার দরকার হয়। আমার মধ্যে এটা ছিল, ইন্সপিরেশন লাগে। হ্যাঁ, ইন্সপিরেশন বা একটা চাহিদা লাগে, হ্যাঁ, একটা অভাবের সংসারে তার মধ্যে থেকে মানে কিছু একটা বেরোয় আর কি। তো সেই অভাবটা যখন নেই, হ্যাঁ, সেই ব্যথাটা যখন নেই, তখনই খুব দুঃখজনকভাবে চলে এসলো একটা বন্যা আমাদের দেশে। সেই দুঃখজনক বন্যাটার জন্যে হয়তো আমার এই গানটি লেখা, লাস্ট গানটা লেখা 6 দিন আগে। নইলে আমার তারপর থেকে আমার মনে হচ্ছিল আমি হয়তো আর গান লিখতে পারবো না এর মধ্যে। কিন্তু গানের সাথে যে প্রেমটা, সেটা কখনোই ছুটবে না। সেগুলো গান সম্ভব না, সেটা শুনেই আমরা বুঝতে পারি। বারবার যখন নতুন করে শুনি তখনই বুঝতে পারি যে গানের সাথে প্রেমটা একেবারে আপনার আদি। আচ্ছা, চমকের কাছে চলে আসি। চমকের এই যে 2020 সাল থেকে নতুন একটা জীবন বা নতুন একটা যাত্রা শুরু হলো, এই 4 বছরের সব থেকে সুন্দর কি অভিজ্ঞতার সম্মুখীন চমক হয়েছে, যেটা মাঝে মাঝে মনে হলে নিজের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে? সেটা শুটিং সেটেও হতে পারে, সেটা কোনো ফ্যানের ভালো লাগার বহিঃপ্রকাশও হতে পারে, যে কোনো কিছু। ছোট মেয়ে, মানে একটা ইন্টার পড়া একটা মেয়ে আমাকে বলেছিল যে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। এটা একটা বড় মানে পাওয়া আমার মনে হয়, যখন কেউ আমার মতো হতে চায়। এটা একটা ডিফারেন্ট ফিলিংস, আমার এটা ভালো লাগে অনুভূতিটা। আচ্ছা, আর কি শুটিং সেটের কথা যদি একটু বলি, যে থাকে না যে কিছু কাজ সেই পারিপার্শ্বিকতা বা সেই টিম, সেই সেট থেকে শেষ হয়ে গেলেও মনে হয় যে সময়টা খুব সুন্দর ছিল, এক্সপেরিয়েন্সটা খুব ভালো হয়েছে। গার্লস কোয়ার্টার সেটে আমার খুব ভালো লাগে, কারণ ফ্রেন্ডশিপটা রিয়েল হয়ে গিয়েছিল। এবং আই থিংক মেয়েদের সিচুয়েশনটা সবচেয়ে বেশি ভালো বোঝে। মানে ইফ ইউ গো থ্রু পেইন, একটা মেয়েদের হৃদয় ভাঙার বিষয়টা একটা মেয়ে বুঝতে পারে। কিন্তু তো আমার বিভিন্ন কষ্ট, বিভিন্ন আনন্দ, বিভিন্ন অনুভূতি আমি ওদের সাথে খুব নির্বিকারে শেয়ার করতে পারি, এবং ওরা বোঝে এটা, যেটা আমি হয়তো খুব একটা মেল কোয়ার্টার্সের সাথে আমি করতে পারি না, বা তো ফ্রি আমি এনজয় করতে পারি না। আই এনজয় দ্যাট গার্লস কোয়ার্ট সেট। আমরা গার্লস করি, এবং ওরাই বলে যে আচ্ছা আপনার এই বছরে একবার এইটার ডেট দিয়ে, আমরা 3টা সিজন করেছি এটা, কিন্তু ওয়েব সিরিজটার বছরে একবার করে ডেট দিতাম আমরা, শুধুমাত্র একটা সবাই মিলে গেট টুগেদার করবো, একটু আড্ডা দিব। আমাদের সেটে গেলে না, মানে 3টা 4টা পর্যন্ত আমরা আড্ডা দিতাম। মানে ডিরেক্টর বলতো যে তোমাদের একদিনের রেমুনারেশন কেটে নিবো আমি পুরো ওয়েব সিরিজের। কারণ প্রত্যেকে এত, মানে আমাদের আড্ডা দিতে গেলে ডাকে সবাই এসে, হ্যাঁ আপু সিন আছে, আপু প্লিজ একটু আসেন না। হ্যাঁ আসতেছি, দাঁড়াও। হয়ে গেছে, আমরা এডি এসে ডাকতেছে, আমরা সবাই গল্প করতেছি তো ডিরেক্টর বলছে, এবং সে করছেও এটা। খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলে। সময়টা কোন দিক দিয়ে শেষ হয়ে গেল টেরই পেলাম না। তো আমার খুব ভালো লেগেছে। কেমন লাগলো, এবং শেষটা করব একটা গান দিয়ে অবশ্যই। চমকের কাছে শুনে নিই যে আজকে সময়টা কেমন কাটলো, আর দর্শকদের জন্য কিছু বলবো। এই সময়টা খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে আমরা, বাট এত কিছুর মধ্যে একটু হাসলাম, একটু ভালো সময় কাটলো।
নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারলাম। থ্যাঙ্কস টু এনটিভি। এনটিভির সাথে অনেক পুরনো সম্পর্ক। এনটিভিতে আসলে ভালো লাগে এই কারণে। আর তোমাদের সবার সাথে দেখা হলো। দর্শককে বলবো যে এই সময় একটু ধৈর্য ধরে থাকুন। আর আগে আমরা অনেক তো চুপ করেছিলাম, এখন তো কথা বলার সময় এসছে, কথা বলুন। আমরা অনেক সময় এড়িয়ে যেতাম যে আমি তো ডাক্তার, আমি কেন রাজনীতিতে কথা বলবো, আমি তো শিল্পী, আমি কেন রাজনীতিতে কথা বলবো, এরকম বিষয়টা ছিল। এখন সব পেশার মানুষ যদি আপনারা নেমে আসেন, কথা বলেন, তাহলে দেশটা সংস্কার হওয়া সম্ভব। যেটা হয়েছিল 5ই আগস্ট, ওই যে ঘরের মা, সেও কিন্তু পানির বোতল নিয়ে নেমে এসেছিল রাস্তায়, এই জন্যই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। সো এখন আপনারা সবাই কথা বলুন সব কিছু নিয়ে। আপনাদের এই দেশটা আমাদের, আমরা সবার, আমাদের ওনারশিপটা এসছে এখন। আগে এরকম বলতে পারতাম না সাহস করে, আমার দেশে এটা, দেশটা কারো বাপের না। এখন তো বলে ফেলি দেশটা কারো বাপের না। সো টক অ্যাবাউট ইউর কান্ট্রি। অবশ্যই। আপনার কাছ থেকে একটু দর্শকদের জন্য প্রিয় কিছু দর্শক, বলবো, তারপরে গান শুনতে শুনতে আজকে আগে বিদায়। আমি একটু প্রিয় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিই যে আজকে যারা ফোনে পাননি, আমাদের এত কথা ছিল যে ফোন ধরলে হয়তো সময়টা সংক্ষিপ্ত হয়ে যেত আরও। তো তাদের কাছে ক্ষমা চাচ্ছি যে সামনাসামনি অন্য কোনো প্রোগ্রামে আবারও কথা হবে। এবং আজকের দিনটা আমি কোনো উপদেশ দেওয়ার মতো যোগ্যতা রাখি না, কিন্তু এটুকু বলতে পারি হলফ করে যে আজকের দিনটা শোডাউনের না। যেসব নেতারা এই শোডাউন করছে এবং নিজেদেরকে জাহির করার জন্যে, না, তারা কাজ কম করে, শোডাউনটা বেশি করা হচ্ছে, ওটা চাই না। এবং আপনারা মানে অ্যালার্ট থাকবেন, আপনারা অবশ্যই থাকবেন যে যেন কোনো রকম কোনো অনিয়ম কোনো দিক থেকে না হয়। যদিও আমরা কানে কিছুটা আসছে, কিছুটা চাঁদাবাজির খবর বা কিছুটা অনিয়মের খবর, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শোডাউন নেতারা আমাদেরকে কোনো দিন বাঁচাতে পারেনি, বাঁচাতে পারবেও না। আচ্ছা, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আমি একটু দর্শকদেরকে বলে দিই, প্রিয় দর্শক, আশা করছি রূপকথার রাত ভালো লেগেছে। আগামী শুক্রবারে রূপকথার রাতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি। চলুন গান শুনতে শুনতে আজকে বাড়ি ফিরি। তোমার বন্ধু বন্ধু খেলা, ভেতরে পুরোটাই পচা গলা, তোমার চরিত্রটায় গুণ, তুমি বন্ধু নও শকুন। তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছ দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু, প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু। ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু, প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু। আমার চোখে একই গোয়ালের গরু মমতা মোদি, চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তো সামদি। তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছ দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। আয়না ঘরের মাফিয়া রানী, ডাকাতের সর্দার, তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার। তোমার দেশেও মানুষ আছে, একাই তুমি নও।